গত বিধানসভা নির্বাচনে তিনি নিজে এবং তার পরিবারের সদস্যরা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, কিন্তু এবার সেই সমস্ত ভোট ফেরত চেয়ে এক তৃণমূল কর্মী তিনি চিঠি দিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু এই তৃণমূল কর্মী ঠিক কি দাবি, ঘটনাটাই বা কি ঘটেছে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছেন। কমল কৃষ্ণ, দেখো, বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কর্মী হচ্ছে সন্দীপ ভট্টাচার্য এবং এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশীথ কুমার মালিক জয়লাভ করেন এবং তারপর থেকেই যে ঘটনার সূত্রপাত হয় যেটা দেখা যায় যে নিশীথ কুমার মালিক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে তিনি অন্য শিবিরে যোগদান করেছেন এবং সন্দীপ কুমার ভট্টাচার্যের যেটা দাবি যে এই খবর তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে জেনেছেন এবং জানার পরে তার যেটা বক্তব্য যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে দেখেই ভোট দিয়েছিলেন এবং সেই জন্যে যেহেতু নিশীথ কুমার মালিক তিনি শিবির বদল করেছেন এবং পাশাপাশি তিনি আরও যেটা জেনেছেন যে এই কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী ছিলেন সঞ্জয় কুমার দাস, সেই বিজেপি প্রার্থী ইতিমধ্যেই হাইকোর্টে কিন্তু পুনঃগণনার দাবি জানিয়ে মামলা করেছেন এবং তাই তিনি সেই ভোট তিনি ফেরত চাইছেন এবং যখন গণনা যদি এই কেন্দ্রের আবার পুনরায় হয় তার এবং তার স্ত্রীর যে ভোট তারা তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন বলে দাবি করছেন সেই ভোট যেন তাদের গণনা না করা হয়, কারণ তিনি নিশীথ কুমার মালিককে দেখে ভোট দেননি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসকে দেখে ভোট দিয়েছিলেন। যেহেতু নিশীথ কুমার মালিক তিনি যেটা জেনেছেন যে তিনি শিবির বদল করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, তাই তিনি সেই ভোট ফেরত চাইছেন। অর্থাৎ যদি এই কেন্দ্রের পুনর্গণনা হয় তাহলে যেন তার ভোট যেন গণনা না করা হয় এবং এই দাবি জানিয়ে ইতিমধ্যেই তিনি জেলা শাসকের কাছে চিঠি দিয়েছেন বলে তার দাবি এবং পাশাপাশি তিনি চিঠির কপি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কেন্দ্রেরই বর্ধমান উত্তর কেন্দ্রেরই বিধায়ক নিশীথ কুমার মালিকের কাছেও তিনি জানিয়েছেন এবং তিনি আরো যেটা দাবি করছেন যে এই আইনের যে এই ধরনের সংস্থান এই সংস্থান কিন্তু অবশ্যই রাখতে হবে, এটা তার দাবি। কারণ কোনো ভোটার যদি ভোট দেয় তিনি একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট ব্যক্তিকে দেখে ভোট দেন এবং তারপর যদি তার সেটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক দলের ক্ষেত্রে তার কোনো আইনের সংস্থান আছে, কিন্তু একজন ভোটার সেই ভোটারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আইনের সংস্থান নেই এবং ইতিমধ্যেই তিনি তার দাবি জানিয়ে সরব হয়েছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এ বিষয়ে পোস্ট করেছেন। মাধুরী, ধন্যবাদ কমল কৃষ্ণ। বর্ধমান পূর্ব বর্ধমান জেলার একদম বর্ধমান উত্তর বিধানসভার 266 উত্তর বিধানসভার আমি একজন সক্রিয় ভোটার। প্রত্যেককে যখনই প্রার্থী হয়েছেন আমরা কিন্তু ভোট দিয়েছি মমতা ব্যানার্জিকে দেখে, ঠিক সেরকমও 2026 সালে ভোটটাও দিয়েছি মমতা ব্যানার্জিকে। আজ আমরা যারা ভোট দিয়েছি সাধারণ ভোটার মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছি, মমতা ব্যানার্জি ম্যানিফেস্টো দেখে ভোট দিয়েছি, তাহলে আমাদের ভোট নিয়ে বর্ধমান উত্তরের বিধানসভার এমএলএ নিশীথ কুমার মালিক এমএলএ হলেন। এমএলএ হয়ে তিনি তার পিঠ বাঁচাতে বা সম্পত্তি বাঁচাতে তিনি অন্য টিমে বা অন্য গোষ্ঠীতে চলে গেছে। হয় আমাদের ভোট ফেরত দিন, সেরকম কোনো আইন আনা হোক বিধানসভা থেকে হোক বা নির্বাচন কমিশন থেকে হোক, আমাদের ভোট ফেরতের আইন আনা হোক, বা উনি মানে পদত্যাগ করে নতুনভাবে উনি আমার এমএলএ হয়ে যেখানে খুশি যেতে পারে। বর্তমান উত্তরে আমার যে বিধায়ক আছে নিশীথ কুমার মালিক, ওনার কাছ থেকে আমি ভোট চেয়েছি, ফেরত চেয়েছি, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে মাননীয় আমার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে গাদ্দারি করেছে, তো সেই জন্য আমরা ভোটটা ফেরত চেয়েছি। তার যদি সম্ভবত হয় আমার ভোটটা ফেরত দিয়ে তিনি যে বিরোধী দলে গেছেন যেতে পারে। উনি কোনো কর্মীদের পাশে থাকেননি, দেখছেন না মানুষ মারা যাচ্ছে, মানুষকে হেনস্থা, হুমকি, ঘর ছাড়া, তো বড় কারণ ওটা। আজকে এই সময়টাই যদি আমরা তাকে না যদি পাই, আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী তো সম্ভব না সেখান থেকে আমাদেরকে দেখভাল করা, আজকে তার জন্যই তো আমার এলাকার বিধায়ককে দরকার, উনি বিধায়ক থেকেও আমাদের কাছে নেই। গোটাটাই নাটক, ভুলে যাওয়াই ভালো, পাল্টা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গ্যারান্টি আছে ওরা ওকেই ভোট দিয়েছে, আমি যদি বলি ওরা বিজেপিকে ভোট দিয়েছেন, কোনো প্রমাণ আছে? এসব নাটক চলবে, এইসব নিয়ে মানুষ যেন বিভ্রান্ত না হয়। যারা একদিন ড্রামা করেছে, লুটপাট করেছে, তাদের কথা ভুলে যাওয়াই শ্রেয়, নাহলে শরীর স্বাস্থ্য খারাপ হবে ভেবেচিন্তে।
আর এবার নজর রাখবো যে খবরের দিকে। খবরের শিরোনামে থাকা টুলু মণ্ডল 28 ঘন্টা ধরে যার আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশির পর 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে মোহাম্মদবাজার থানার পুলিশ। তবে কি মিনার মণ্ডলের ঘরে পাথর সিন্ডিকেটের টাকা লুকিয়ে রেখেছিলেন এই টুলু মণ্ডলই? পুলিশের দাবি, জেরায় মিনার মণ্ডল সে কথাই জানিয়েছেন। টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। টুলু মণ্ডল বৃহস্পতিবারের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের কজন তার নাম জানতেন সন্দেহ আছে, কিন্তু কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা উদ্ধারের পর এখন খবরের শিরোনাম থেকে চায়ের দোকানের আড্ডা সবার মুখে মুখে ঘুরছে তার নাম। বিশাল বাড়ি, চমকে ওঠার মতো পার্কিং লট, সবচেয়ে বড় প্রশ্ন হলো টুলু এত টাকা করলেন কোথা থেকে? বীরভূমের বেতাজ বাদশার মাথায় কার কার হাত ছিল? তৃণমূল করবে, তার ঘর থেকে সোনা বেরোবে না, তার ঘর থেকে টাকা বেরোবে না, তৃণমূল করলে সব বেরোবেই। পাথর বালি থেকে গরু, বেআইনি ব্যবসার এই সাম্রাজ্য টুলু ফেদে বসেছিলেন কিভাবে? কার প্রশ্রয়? পরিবর্তে কার কার কাছে প্রণামী পাঠাতেন তিনি? এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা? বাবা ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করেন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন, ও তো ব্যবসায়ী। কারি কারি টাকার সোনা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে, যিনি টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা, সোনার পাহাড়, পাথর ও বালির বেআইনি ব্যবসা থেকে টুলু মণ্ডলই মজুত করেছেন বলে অভিযোগ। আমার টাকা না। কত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা বলুন না। হ্যাঁ হ্যাঁ, কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে হবে। উদ্ধার করা 28.5 কোটি টাকা এবং 22 কোটি টাকার সোনার বার, সেগুলি পুলিশ এই মিনার মণ্ডলের বাড়ি থেকে মোহাম্মদবাজার থানায় নিয়ে যায়। তবে এখনো খোঁজ মেলেনি ধৃত মিনার মণ্ডলের আত্মীয় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে। যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। একেবারে এই আলমারি যখন লক অবস্থায় ছিল, দেখতে পাচ্ছ এই আলমারি সম্পূর্ণ ভাঙে পুলিশ, আর সেই আলমারিগুলো একেবারে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে মোহাম্মদবাজার থানায়। যেটা সার্চ এন্ড সিজতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি, বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেনসিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। বৃহস্পতিবার আদালত চত্বরে একটিও কথা বলেননি ধৃত মিনার মণ্ডল। আপনার সম্পত্তি উচ্চ কি? মিনার মণ্ডলকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে তার 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কিভাবে পাথর সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠেছিলেন টুলু মণ্ডল, কিভাবে ডিসিআর কারচুপি করে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হতো, কেন তৈরি করা হয় এই ডুপ্লিকেট ডিসিআর, এবিপি আনন্দর বিশেষ প্রতিবেদন। একসময় তিনি ছিলেন পাথর খাদানের সাধারণ শ্রমিক। সেই খাদানেই পরশ পাথর খুঁজে পেয়েছিলেন টুলু মণ্ডল। অভিযোগ, তারপর সেই পরশ পাথরের ছোঁয়ায় টাকার মিনারে পৌঁছেছেন টুলু। কিন্তু একজন সাধারণ শ্রমিক থেকে কিভাবে টুলু হয়ে উঠলেন এলাকার পাথর সম্রাট? তদন্তকারীদের অনুমান, ডুপ্লিকেট ডিসিআরই তার সাফল্যের চাবিকাঠি। বীরভূমের মোহাম্মদবাজার পাথর উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। দেউচা পাচামি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাথর খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথরের চাই তোলার পর লরিতে করে তা নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে চলে যায় বাজারে। তদন্তকারীদের অনুমান, শেষ ধাপেই আসল খেলাটা খেলতেন টুলু মণ্ডল। পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। টোলগেটের কাছে থাকা অফিসে প্রথমে অরিজিনাল ডিসিআর তৈরি করা হয়। ওই নথিতে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে। কিন্তু সরকারকে ফাঁকি দিতে আসল ডিসিআর এর লরির সংখ্যা ও পাথরের পরিমাণ কম করে দেখানো হতো। পাশাপাশি ডুপ্লিকেট ডিসিআর তৈরি করতেন টুলু। দুটো ডিসিআর নিয়েই রওনা হতেন লরির চালক। সরকারের কাছে যে তথ্য পৌঁছতো তার থেকে বেশি সংখ্যক লরি
বেশি পরিমাণ পাথর নিয়ে যেত, ফলে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো সরকারের। মূলত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এই যে কাগজ নিয়ে গত কালকের থেকেই কিন্তু উঠে আসছিল যে ডিসিআর, এটাই হচ্ছে সেই ডিসিআর, এবং যে ডিসিআর যেটা হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, এই হচ্ছে সেই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক যেখানেই হচ্ছে গোটা খেলাটা হয়। এই যে অফিস, এই অফিসে কি হতো? এই অফিসে কি হতো দেখুন, এই অফিসে আমার শোনা কথা ইললিগেল যত রকমের কাজ, যেমন কিছুদিন আগে আমাদের বিএলএলআরও সাহেব এই বালি মজুত করা সিজ করেছে, তারপর পাথর কিছু ইললিগেল পাথর, ইললিগেল আমি তো শুনেছি এখানে ওরা ইললিগেল ডিসিআরও ছাপাতো। এই যে আপনি ডিসিআর যেটা নিয়ে আছেন, হ্যাঁ, এই ধরনের ইললিগেল ডিসিআরও এখানে ছাপাতো। এখান থেকেই হচ্ছে গোটাটা হচ্ছে কালোবাজির অপারেট করতো। প্রশাসন সূত্রে খবর, এই রকম খাদানের ক্ষেত্রে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি হাতে রাজস্ব আদায়ের বরাত দেওয়া হয়। সেই হিসেবে বরাত পান প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আমরা দাঁড়িয়ে রয়েছি রায়পুর ডিসিআর গেটে। এই ডিসিআর গেট একটা সময় পরিচালনা করতেন টুলু মণ্ডল, কিন্তু ভোটের পর বিজেপি ক্ষমতায় আসতেই টুলু মণ্ডলকে সরিয়ে দেওয়া হয় এবং এই ডিসিআরগুলির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। তারাই মূলত এই মুহূর্তে পরিচালনা করছেন। যেসব ট্রাক পাথর নিয়ে আসছে সেই সব ট্রাক ধরে তাদেরকে ডিসিআর কাটানো হচ্ছে এবং ট্রাকের ওজন অনুযায়ী ডিসিআর নির্ধারিত হচ্ছে। কিন্তু আমরা যখন চালকদের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন টুলু মণ্ডল যখন এই ডিসিআরে নিয়ন্ত্রণ করত তখন তাদের 500 থেকে 1000 টাকা পর্যন্ত এক্সট্রা দিতে হতো। जो डीसीआर दे रहे हैं और आगे जो डीसीआर आपने दिया था, इसमें डिफरेंस कितना है? इसमें डिफरेंस ज़्यादा का नहीं है, करीब 1000 या 700-800 के लमसम में होगा। हाँ, वो एक्स्ट्रा लेता था, वो अलग से लेता था, वो देना पड़ता था, नहीं दीजिएगा छोड़ेगा नहीं। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর পাথর খাদানে শ্রমিক হিসেবে কাজ করার পর কয়েকটি পুরনো লরি কিনে ঠিকাদারি শুরু করেন টুলু মণ্ডল। আস্তে আস্তে হয়ে ওঠেন এলাকার বড় ঠিকাদার। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের। পরবর্তী সময়ে অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। তার কয়েকশো ডাম্পার, 2টি পেট্রোল পাম্প ও একাধিক পাথর খাদান রয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সাধারণ শ্রমিক থেকে এলাকার পাথর সম্রাট টুলু মণ্ডলের এই রকেট গতিতে উত্থান, যার নেপথ্যে শুধুমাত্র ডিসিআর কারচুপি নয়, পাথর বোঝাই লরির ওভারলোডিং থেকেও টাকা কামাতেন তিনি। রাজ্যে ক্ষমতা বদলের পরই ডিসিআর গেটগুলি থেকে সরানো হয়েছে টুলু মণ্ডলের লোকেদের। শুধু ডুপ্লিকেট ডিসিআর বানানো বা পাথরের ওজনে কারচুপি নয়, অভিযোগ ওভারলোডিং থেকেও পকেট ভরতেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বীরভূমে পাথর খাদানের মোট 9টি ডিসিআর গেট রয়েছে। সেই গেটগুলিতে পাথরের লরি থেকে রাজস্ব আদায় করতেন টুলু মণ্ডলের লোকেরা। রায়পুর গেটের ম্যানেজার ছিলেন টুলুর আত্মীয় মিনার মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, ক্র্যাশারে পাথর বোঝাই করার জন্য ঢোকা ও পাথর বোঝাই করে বেরোনোর সময় ওজন করা হতো লরিগুলি। পাথর বোঝাই লরির ওজন থেকে খালি লরির ওজন বাদ দিয়ে হিসেব করা হতো কত পাথর বোঝাই করা হয়েছে, সেই মতো তৈরি হতো ডিসিআর। ধরা যাক একটি খালি লরির ওজন 1000 কেজি, বৈধ উচ্চতা পর্যন্ত পাথর বোঝাই অবস্থায় ওজন 1600 কেজি, অর্থাৎ ওই লরিতে পাথর আছে 600 কেজি। অরিজিনাল ডিসিআরে লেখা হতো পাথর সহ লরির ওজন 1400 কেজি। 200 কেজি পাথরের টাকা আত্মসাৎ করতেন টুলু মণ্ডল। সেই সঙ্গে বৈধ উচ্চতার পরেও পাথর বোঝাই করা বা ওভারলোড করার অনুমতি দিয়েও বাড়তি টাকা আদায় করা হতো বলে অভিযোগ। গাড়ির ওজন তো মনে হয় কাটা যারা আছে করে আর কি, হ্যাঁ প্রাইভেট, মূলত প্রাইভেট। এবার ওজন দেখে মোটামুটি আমরা একটা অনুমান করতে পারি যে হ্যাঁ এটা ঠিক আছে কিনা, ঠিকঠাক। অভিযোগ, এইভাবেই 1 দশকের বেশি সময় ধরে বীরভূমের পাথর ব্যবসা থেকে রাজস্ব আদায় কুক্ষিগত করে রেখেছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। প্রশাসন সূত্রে খবর, প্রতিদিন 2000 থেকে 2500 পাথর বোঝাই লরি বেরোয় বীরভূম থেকে। এই সংখ্যা থেকে সহজেই অনুমান করা যায় দুর্নীতির অঙ্ক। এটাই তো তৃণমূল। পশ্চিমবঙ্গের জল, জমি, জঙ্গল, প্রাকৃতিক সমস্ত সম্পদ লুট করার দায়িত্বে যারা ছিল তাদের মধ্যে এই শেখ নাসিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল, প্রশাসন, তৃণমূলের একাংশ, দুষ্কৃতী, এরা সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল। যে পাথরের রাজস্ব থেকে 7 কোটি টাকা উঠতো, সেখান থেকে মাসে 22 কোটি টাকার বেশি উঠছে। সরকার টাকা পাচ্ছেন এবং এই সরকারের টাকা দিয়ে সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে। পুলিশের বদলি করেছেন, কে কোন দায়িত্বে থাকবে করেছেন, গোটাটা তো আপনারা চালিয়েছেন। তো তাহলে তখন ধরেননি কেন?
তাহলে শুধু ওদের কেন, এর সঙ্গে এটা কি বিজেপিও জানতো? এটা কি কোনো দলের কোনো নেতা উপকৃত হয়েছে এগুলোর থেকে? এই সোর্স থেকে কোনো কিছু এবারের ভোটে কেউ ব্যবহার করেছে কি না সেগুলো তদন্তে আসুক। দুম করে ভালো তৃণমূল হয়ে গেলে তো হবে না। রাজ্যে ক্ষমতা বদলের পরেই ডিসিআর গেটগুলি থেকে সরানো হয়েছে টুলু মণ্ডল ও তার লোকেদের। বৃহস্পতিবার রায়পুর গেটে গিয়ে দেখা যায় সরকারি কর্মীরা ডিসিআর কাটছেন। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।